3 দিনের মধ্যে পদত্যাগ না করলে রাজনীতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হবেন মমতা ব্যানার্জি। এদিকে ক্ষমতায় বসেই বিজেপির অ্যাকশন শুরু। এবার কঠিন প্যাচে পড়বে বিএনপি সরকার। আমরা তো হারিয়ে নিয়ে যাবো, हारले हम यदि शपथ नीते जेतम ताहले हम रेजिग्नेशनটা করতাম। এখন তো क्वेश्चन डजंट अराइज। इतना फाइट हम लोगों ने किया जिंदगी मौत को सामने रख के, तब भी अगर हमारा फाइट तो बीजेपी का साथ नहीं था, हमारा फाइट था इलेक्शन कमीशन का साथ। ফল ঘোষণার পরও পশ্চিমবঙ্গের রাজনীতির নাটক থামছে না। স্পষ্ট ব্যবধানে হারলেও মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এই অবস্থান ঘিরে তৈরি হয়েছে নানা সাংবিধানিক ও রাজনৈতিক প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ না করার সিদ্ধান্ত কেবল একটি উপায়ে সামাল দেওয়া যেতে পারে, তাকে বরখাস্ত করে। এমন মন্তব্য করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী বলেন, মমতা ব্যানার্জি যদি পদত্যাগ না করেন তাহলে তাকে বরখাস্ত করা হবে, সোজা কথা। যদি 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর 3 দিন যদি পেরিয়ে যায় তাহলে রাজ্যপাল ওনাকে বরখাস্ত করে দেবে। তখন উনি বলতে পারবেন যে আমি 100 ভোট আসনে আমাকে হারানো হয়েছে, আমার প্রতি ইনজাস্টিস হয়েছে, আমি এই বিধানসভাতেই যাব না। বাংলার মানুষ নীরবে এক বড় বিপ্লব ঘটিয়ে দিল। এটি কেবল একটি দলের জয় নয়, বরং একটি সমাজের নতুন করে ভাবার প্রতিফলন। বিজেপি কি পারবে তাদের দেওয়া সোনার বাংলার প্রতিশ্রুতি রক্ষা করতে, নাকি বাংলার রাজনীতিতে আরো চমক বাকি আছে? অথচ বিজেপি এবং বিজেপির ভোটাররা দেখছে যে বাংলাদেশে একদিকে যেমন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি, বরং তারেক রহমান বিএনপি জামায়াতের মধ্যে ভাগাভাগি করে এমন একটা সংসদ গঠন করেছেন যে সংসদে বিরাট ভারত বিরোধী তরুণ নেতারা, মানে হাসনাত আব্দুল্লাহ, কৌশল হিসেবে ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের ভূমিতে আস্কারা দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই নেতারা বাংলাদেশের সংসদের প্রাণ কেন্দ্রে বসে পড়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক। আবার 15 বছর ধরে দুঃশাসন চালিয়েছেন, আরো তার ইচ্ছা ছিল আরো 15 বছর দুঃশাসন চালাবেন, কিন্তু বাংলার জনগণ তাকে হটিয়ে দিয়েছে। হটিয়ে দেওয়ার পরও তিনি গদি ছাড়তে নারাজ। তিনি বলেছেন, আমি কেন ছাড়বো, আমাকে জোর করে হারানো হয়েছে। আমি যখন কাউন্টিং সেন্টারে ঢুকেছি তখন আমি দেখলাম যে 100 ভোট লুট হয়ে গেছে, মানে 100 সিট লুট হয়ে গেছে। তারপর উনি বললেন যে আমাকে, আমি যখন বাইরে বের করে দিল, আমাকে পেছনে লাথি মারা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, সব ভিডিওতে রয়েছে, অস্বীকার করতে পারবেন না উনি। মানে কাউন্টিং সেন্টারের ভেতরে গভর্নমেন্টের লোকজন ছাড়া ওখানে কোনো কেন্দ্রীয় বাহিনীও নেই। তাহলে ভদ্রলোকের ভদ্র সন্তানরা একজন মহিলার, 80 বছরের একজন মহিলার পেটে লাথি মারবেন, কোমরে লাথি মারবেন, এত অভদ্র আমাদের বাঙালি নয়। উনি যতটা অভদ্র আমাদের চিত্র হিসেবে তুলে ধরলেন। আসলে তিনি ক্ষমতা ছেড়ে যাবেন না, তিনি শহীদ হতে চাইছেন। আমাদের কাগজে আজকে বেরিয়েছে, ইস্তফা দিতে নারাজ মুক্ত বিহঙ্গ মমতা। সুর পাল্টে ফেলেছে আমাদের আনন্দবাজার। আর মমতা ভজনা নেই, মমতা ভজনা আর নেই। বিজ্ঞাপন বন্ধ হওয়ার তো আর কোনো চান্স নেই, আর ভজনাও করতে হবে না। তা ওনার এখন বুদ্ধিটা কি? ওনার বুদ্ধিটা হচ্ছে, যদি 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 3 দিন সব সরকারই বলে, যে সব রাজ্যপালই বলেন সরকারকে যে আপনি তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়ে যান, পরে আমাদের শপথ গ্রহণ নেক্সট যে সরকার হবে, যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দল তার নেতা এসে দাবি জানালে, লিখিত দাবি, আমি তাদেরকে শপথ গ্রহণ পাঠ করাবো। এখন উনি চাইছেন যে উনি কোনো রকম ভাবেই উনি ভোট মানে রিজাইন দেবেন না। রিজাইন না দিলে কি হবে? এক হচ্ছে কোর্টকে বরখাস্ত করতে পারে 164 ধারা অনুযায়ী যদি কোর্টে যান, আর 3 দিন যদি পেরিয়ে যায় তাহলে রাজ্যপাল ওনাকে বরখাস্ত করে দেবে। তখন উনি বলতে পারবেন যে আমি 100 ভোট আসনে আমাকে হারানো হয়েছে, আমার প্রতি ইনজাস্টিস হয়েছে, আমি এই বিধানসভাতেই যাব না। দেখবেন আজকে আমি বলে দিলাম, আরো কদিন বাকি আছে, শপথ গ্রহণ বাকি আছে, এর মধ্যেই খবর বেরোবে উনি বিধানসভায় যাবেন না। তার কারণ কি জানেন? এখন একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে উনি বিধানসভায় ঢোকারও অনুমতি পাননি, ভবানীপুরেও হেরেছেন।
এখন বিরোধী দলনেত্রী যদি থাকতেন তাহলেও একটা কিছু হতো। বিরোধী দলনেত্রীও নেই। এদিকে আপনার কাগজে বেরোচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, মুখ্য প্রধান বিচারপতি, তিনি কি বলছেন, কি কি হতে পারে। এই যে কি কি হতে পারে ওখানে উনি লিখছেন, বলছেন, সেটা চাপা হয়েছে। সংবিধানের 163 অনুচ্ছেদে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা এবং বিধান রয়েছে। 172 নম্বর অনুচ্ছেদ মানলে রাজ্যের বর্তমান মন্ত্রিসভার মেয়াদ শেষ হবে 6 মে। তারপরে বিধানসভাও ভেঙে যাবে, মন্ত্রীরাও বিধানসভার সদস্য থাকবেন না। তবে রাজ্যপালের সাহায্য করার জন্য সবসময় মন্ত্রিসভা থাকা প্রয়োজন। তাই নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে পর্যন্ত আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে কাজ করতে পারে। আগের মন্ত্রিসভা পদত্যাগ করতে না চাইলে নতুন সরকারের শপথের পরেই তার অস্তিত্ব লুপ্ত হবে। রাজ্যপাল পুরনো মন্ত্রিসভাকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। একদিনের জন্য হলেও অন্য সরকার তদারকি সরকার গঠন করা হলে তাদের শপথ নিতে হবে। অর্থাৎ সরকার একটা পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে একদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে পরেও সরকারের হাত থেকে ক্ষমতা চলে গেল। এবার রাষ্ট্রপতি শাসন জারি যখন হয়ে যাবে তখন রাজ্যপালকে দিয়ে আবার ক্ষমতা হস্তান্তর করিয়ে মুখ্যমন্ত্রীকে বসিয়ে দেওয়া হবে, তার মন্ত্রিসভা গঠন হবে, সবাই শপথ নেবে। অতএব তিনি একটি চতুর নার বড়ি হোশিয়ার, তিনি এই খেলাটা খেলছেন। এদিকে ইতিহাসে এটা প্রথম তা নয়। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি তো একেবারে মদের ঘোটালা করে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে চলে গেলেন। এনার কপালে কি আছে জানি না, তবে যারা যারা হয়েছে, ওই জয়ললিতা, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল এবং শেষ মমতা বন্দ্যোপাধ্যায়, সবার ঠাঁই লাস্টে জেলে হয়েছে করাপশনের জন্য। এনার ক্ষেত্রে হয়তো হবে, আর না হলে ভাই পড়তে হবে। কাল রাতে একটা খবর শোনা গেল, সেটা হচ্ছে ওনার বাড়ির সামনে থেকে সমস্ত রেলিং ফেলিং সরানো হচ্ছে। সিজার যে গ্রিল রয়েছে, মানে অনেকটা সিভিল গেটের মতো, ওই গলিটার মুখে ঢোকার মুখে আর বেরোনোর মুখে একটা সিজার ব্লকেট ছিল, সেটাও তুলে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে হুকুম দিয়ে বলা হয়েছে আজকে ভোর 6:30টার মধ্যে সমস্ত পরিষ্কার করে দিতে হবে। আর উনি জেড প্লাস সিকিউরিটি, যে ওই 2 জন সিকিউরিটি পায়, সেই 2 জনের বেশি আর কাউকে পাওয়া যাবে না। সব গাড়ি তুলে নেওয়া হবে, সমস্ত রক্ষী তুলে নেওয়া হবে। অতএব তিনি হচ্ছেন একজন আম জনতা। এরপর দেখবেন জেড প্লাস সিকিউরিটি নেমে যাবে, জেড প্লাস সিকিউরিটি নেমে গিয়ে একেবারে অর্ডিনারি ভিআইপি থাকবেন, তারপর সেটাও যাবে। এটা হচ্ছে ভবিষ্যতের যা আমি বুঝতে পারছি। তবে এই যে রেলিং সরবে, আমি আগেই বলেছিলাম, রেলিং যেদিনকে সরবে সেদিনকে কিন্তু উনি রণমূর্তি ধারণ করবেন। কিন্তু রণমূর্তি ধারণ করার আগেই হয়েছে কি, এখন বেদম মার খাচ্ছে। 15 বছর ধরে যাদেরকে ঘর ছাড়া করেছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস 18 মাসে যে অত্যাচার করেছেন, উনি তো 15 বছর ধরে করে যাচ্ছেন। এই 15 বছর ধরে যে অত্যাচার করছেন, সেই অত্যাচারে যারা ঘর ছাড়া হয়েছিল, যাদের পরিবারের লোক খুনের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, বিচার পাননি, এই যত ইউটিউবার আছে তারা যত মামলা ফামলা খেয়েছিল, তাদেরকে জেল খাটিয়েছিল, সস্ত্রীক জেল খাটিয়েছিল। এই শফিকুল, আরামবাগ টিভি শফিকুলকে তার বউ বাচ্চা সমেত মাঝরাতে তুলে নিয়ে গিয়েছিল দরজা ভেঙে। এতটা প্রতিহিংসা পরায়ণ নেই মহিলা। ফলে ওনার কপালে তো আরো দুঃখ আছে। এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে, ওনার পেছনে সব ওং বিষ্ণু করে পেছনে লেগে যাবে, যেমন আমি লেগেছি। আমি আগে ন্যাশনাল ডায়ালগ অ্যান্ড ইন্টারন্যাশনাল ওপরে আমি খবর টবর করতাম, কারণ আমার রেজিস্ট্রেশন ছিল সেরকম। এর মধ্যে যখন দেখলাম যে সরকার পরিবর্তন হচ্ছে, তখন তো আমাকে এই খবরে ঢুকতে হবে। তখন আমি ইউটিউবকে একটা মেল করলাম, মেল করে বললো আমি স্টেট পলিটিক্সও করবো, আমাকে অনুমতি দেওয়া হোক। ওরা অনুমতি আমায় দিয়েছে, আমার কাছে মেল চলে এসেছে পরশুদিনকে। মেল আসার পরে আমি নিশ্চিন্ত হয়ে এখন স্টেট পলিটিক্সও করতে পারছি, যেটা আপনাদের দীর্ঘদিনের একটা ছিল যে আপনি স্টেট পলিটিক্স করেন না কেন। এইটা হচ্ছে তার কারণ। এখন আমি স্টেট পলিটিক্স আমি খবর করতে পারবো, কারণ তারা আমাকে অনুমতিটা দিয়ে দিয়েছে। এবার দেখুন, আমি গতকালকে বলেছিলাম মুসলিম ভোট পড়েছে, তার প্রমাণ দেখুন। আমি কিন্তু সব সত্য কথা বলি, পরে সেগুলো প্রমাণিত হয়। বঙ্গ জনাদেশের ধাঁচ, মুসলিম ভোট 75-এর বেশি, 50-এর বেশি এমন আসন কি ছিল 2021-এ, কি আছে 2026-এ। বাঁদিকে হচ্ছে মানে মুসলিম ভোটের যে ভাগটা হয়েছে, বাঁদিকে হচ্ছে 2021 আর ডান দিকে হচ্ছে 2026। এই দেখুন, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, পরে আপনারা এটা ভালো করে দেখে নেবেন মুসলিম ভোট বিজেপির বাক্সে কত পড়েছে। একটা উল্লেখযোগ্য সংখ্যা পড়েছে বিজেপির বাক্সে। তাই আমি বলছিলাম যে দেখবেন মুসলমান ভোটও কিন্তু বিজেপি পেয়েছে। নইলে পরে এই 206 প্লাস একটা আসন এখনো বাকি আছে, ফলতা, যেটা আমাদের শাহজাহান, এখন বাবর, আকবর, হুমায়ুন, তারপর জাহাঙ্গীর, তারপর ঔরঙ্গজেব, আরো হয়তো যত এই আছে সেই তারা এখন সব হাওয়া হয়ে গেছে।
কারণ অলরেডি রাজ্যে হিংসার বলিতে মৃত বলি 4 জন মারা গেছে। এখন যতই আমাদের এখানকার নেতারা যতই বলুন যে আপনারা হিংসা করবেন না, অমুক করবেন না, তমুক করবেন না, নেতারা তো মার খায়নি, নেতারা জেল খাটেনি। হেঁটেছে কারা? যারা এতদিন ধরে বিজেপিটা করেছে, মার খেয়ে হলেও বিজেপি করেছে, তারাই হচ্ছে জেল খেটেছে, তারাই অত্যাচারের শিকার হয়েছে, তারাই গ্রাম ছাড়া হয়েছে, তাদের পরিবারের লোক খুন হয়েছে। তারা এখন ছাড়বে কেন? এখন হুঁশিয়ার আমাদের বিচিত্র না প্রাণী, যিনি অত্যন্ত হুঁশিয়ার, তিনি এখন চাইছেন শহীদের তকমা নিতে। উনি তো জানেন যে আমার তো এই জীবনে আমার আর ওয়েস্ট বেঙ্গল আসা হবে না, অথচ আমি একটা এমন তকমা নিয়ে যাব যে যাতে মানুষ আমার মনে রাখে, ইতিহাস মনে রাখে। এই ইতিহাস কালো অধ্যায় কেউ মনে রাখবে না। আপনার কালো অধ্যায় শাসন ব্যবস্থা সকলেই মনে রাখবে, কিন্তু আপনার এই যে বেইজ্জতিপনা, নির্লজ্জপনা, যে ক্ষমতা আঁকড়ে ধরে থাকবো, এর জন্য মানুষ কিন্তু আপনাকে ভুলবে না। আর আপনার হিংসাত্মক কার্যকলাপ, আপনি এতটাই ভিন্ডিকটিভ ছিলেন, আপনি আমার জীবনকে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, আমি সেই গল্প আপনাদের পরে বলবো, এত লং স্টোরি যে বলতে গেলে আমার 2-3 পর্বে বলতে হবে। জীবন ধ্বংস করে দিয়েছিল এই মহিলা। ইউনুসকে কি করেছি আমি, তার 4 গুণ হেনস্থা করবো এই মহিলাকে আমি। ওর ডায়া বায়া সব আমি জানি, কোথায় কত চুরি করেছে, কার পয়সা হেলিকপ্টারে ঘুরেছে। 2015 সালে খালেদা জিয়ার তখনকার প্রেস সচিব মারুফ কামাল খান সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন যে খালেদা জিয়া তার নিজ অফিসে অবরুদ্ধ। এ খবর পেয়ে বিজেপির অতি পরাক্রমশালী নেতা বিজেপির দলীয় প্রধান অমিত শাহ নাকি সরাসরি টেলিফোন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছিলেন। এরপর অবশ্য মহা কেলেঙ্কারি হয়ে যায় যখন অমিত শাহ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের ফোন ধরে সরাসরি জানিয়ে দেন যে এই কথাটি বিএনপি মিথ্যা খবর ছড়িয়েছে এবং তার সঙ্গে খালেদা জিয়ার কোনো সাক্ষাৎ হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, খালেদা জিয়া পুত্র, তিনি 2018 সালে কিন্তু তার এখনকার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থমন্ত্রী এখনকার আমির খসরু মাহমুদ চৌধুরী আর বিএনপির মন্ত্রী এবং অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমান, খালেদা জিয়া দুজনের সঙ্গেই প্রভাবশালী ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু, এই 3 জনকে তিনি ভারত পাঠিয়েছিলেন এবং তারা ভারত গিয়ে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছিলেন যে বিএনপি ভারতের সহযোগিতা চায় 2018 সালের নির্বাচনে। এবং সে সময় অমিত শাহর সঙ্গে একটা সাক্ষাৎ পেতে আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু আর হুমায়ুন কবিরের এই প্রতিনিধি দলের যে চেষ্টা, সে খবর তখন ভারত বাংলাদেশে বহুল আলোচিত হয়েছিল। এ দফায় যখন খলিলুর রহমানকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সফরে পাঠালেন এপ্রিলের শুরুতে ভারতে, তখন হুমায়ুন কবিরকে সাথে দিয়েছিলেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়ে দিয়েছিলেন ভারতের বিজেপির সভাপতি নীতিন নবীনকে লেখা একটা চিঠি। এখন সেই বিজেপির সভাপতিকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী যে কি অনুরোধ করেছেন বা কি আহ্বান জানিয়েছেন সেটা জানা যায় না, তবে পরিষ্কার বোঝা যায় বিএনপি সব সময় বিজেপির সঙ্গে একটা নিজস্ব সম্পর্ক গড়তে চেয়েছে এবং আশা ধরে রেখেছে যে একটা ডানপন্থী দল হিসেবে বাংলাদেশে মধ্য ডানপন্থী বিএনপি তাদের সহজাত বন্ধু হবে। এই যে বিজেপি বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক গড়তে চায় না, তার প্রধান কারণ বিজেপির ভোটাররা ভারতে, মানে বিজেপি বিএনপির মতো একটি দলের সঙ্গে যারা কিনা 2001-এ যখন ক্ষমতায় এসেছিল তাদের সর্বশেষ সরকারের সময় ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রশিক্ষণের জন্য বাংলাদেশের ভূমিকে অবাধ জায়গা দিয়েছিল। শুধু তাই নয়, এই তারেক রহমানের বিরুদ্ধে তখন চীন থেকে 10 ট্রাক অস্ত্র এনে আসামের উলফা সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ এবং সরবরাহ করবার পরিকল্পনা যে হাতে নাতে ধরা পড়েছিল, সেগুলো বিজেপি মনে রাখে এবং বিজেপি কোনোভাবেই এই তারেক রহমান এই বিএনপির সঙ্গে অতি মাখামাখি করে তার ভোটারদেরকে হারাতে চায় না। এ দফায় যখন জামায়াতে ইসলামী আর ইউনুস সরকারের অতি চরমপন্থী এবং ভারত বিরোধী আচরণের মধ্যে ভারতকে তারেক রহমানকে বেছে নিতে হয়েছিল বাংলাদেশের নির্বাচনে, এবং যখন খালেদা জিয়া মৃত্যুশয্যায় এবং তারপর তো তিনি মারাই গেলেন, যাকে আর নেত্রী হিসেবে পাওয়ার সম্ভাবনা নাই, কাজেই তখন যখন বিএনপি নেতা হিসেবে এই তারেক রহমানকে ভারতের মেনে নিতে হয়েছিল, তখনও ভারতের তরফে শর্ত ছিল তারেক রহমান ক্ষমতায় এসে এ দফায় যাতে নিশ্চিত করেন যে কিছুতেই বাংলাদেশের ভূমি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। অন্যদিকে তাদের সবচেয়ে বড় শর্ত ছিল বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে তারেক রহমানকে, অর্থাৎ তারেক রহমান এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যেখানে আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা সেটা সরে যাবে। অথচ বিজেপি এবং বিজেপির ভোটাররা দেখছে যে বাংলাদেশে একদিকে যেমন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি,
বরং তারেক রহমান বিএনপি জামায়াতের মধ্যে ভাগাভাগি করে এমন একটা সংসদ গঠন করেছেন যে সংসদে বিরাট ভারত বিরোধী তরুণ নেতারা, মানে হাসনাত আব্দুল্লাহ, যিনি গত ডিসেম্বরে নির্বাচনের আগেও ভারতের সেভেন সিস্টার্স কে ছিনিয়ে আনার কৌশল হিসেবে ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের ভূমিতে আশকারা দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই নেতারা বাংলাদেশের সংসদের প্রাণ কেন্দ্রে বসে পড়েছে। কাজেই এই অবস্থায় বিজেপি কিছুতেই বিএনপির সঙ্গে সম্পর্কটা ঝালাই করে নিয়ে বা তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে যখন তিনি কিনা সংসদ নিয়ে বসতে না বসতে আওয়ামী লীগের ওপর রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল রেখে ইউনূস সরকারের করা অধ্যাদেশটিকে রীতিমতো আইনে পরিণত করে ফেলেছেন, বিজেপি কিছুতেই এহেন বিএনপি, এহেন তারেক রহমান যতই চিঠি লিখুন না কেন তার সঙ্গে কোনো আলগা খাতির বা সম্পর্ক সৃষ্টি করে তার ভোটারদেরকে ক্ষুব্ধ করতে চায় না, রুষ্ট করতে চায় না। বিশেষ করে যখন তাদের একটা রাজনীতির, মানে পশ্চিমবঙ্গে যে তারা বিজয়ী হয়ে এলো, তাদের মূল কথাই হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 2011-তে তার যখন 3.5 দশকের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে তিনি যখন ক্ষমতায় এলেন পশ্চিমবঙ্গে, তখন থেকে তিনি সীমান্তটা অবাধে খুলে রেখেছেন যাতে ওপার থেকে জামায়াতে ইসলামী সহ চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলো ভারতে ঢুকে পশ্চিমবঙ্গ সীমান্তের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শিবির, ঘাঁটি গড়ে তুলতে পারে এবং তারা ওইসব জায়গায় অনুপ্রবেশ ঘটিয়ে এমনকি জনসংখ্যার চেহারাটা বদলে দিয়েছে। এই কথা বলে বিজেপি এ দফায় পশ্চিমবঙ্গে বিপুল ভোটে বিজয়ী হয়ে এসেছে। মানে তাদের অভিযোগ পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, সীমান্তবর্তী অনেক জায়গায় এমনকি 10% মুসলিম জনগোষ্ঠী বেড়ে গেছে তৃণমূলের এই 15 বছরের শাসনে। কাজেই এই অবস্থায় বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গেও তারা যেই প্রতিশ্রুতি দিয়ে তারা এবার ক্ষমতায় এসেছে যে 45 দিনের মধ্যে নাকি কাঁটাতারের বেড়া দেবে পুরো ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে, 45 দিনের মধ্যে না হোক, তৃণমূল নেত্রী এতদিন যা ঠেকিয়ে রেখেছিলেন এবং যেটা প্রধানমন্ত্রী মোদীর ভাষায় জামায়াতে ইসলামীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে এবং অবাধ অনুপ্রবেশ ঘটতে দিতে, সেই কাঁটাতারের বেড়া যে বিজেপি দেবে তা যেমন নিশ্চিত, তেমনি এটাও নিশ্চিত তারেক রহমান ক্ষমতায় থাকা অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্কটা আপাতত স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারেক রহমান সরকার, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বারবার যে প্রত্যাশা সৃষ্টি করছেন বাংলাদেশের জনগণের মধ্যে যে খুব শিগগিরই বাংলাদেশ ভারতের ভিসা প্রক্রিয়াটি সহজ হয়ে যাবে, সব ভিসা অবাধে ভারত দেওয়া শুরু করবে, সেটাও সহজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে এ দফায় আসামে বিজেপির যেই নেতা বিজেপিকে জিতিয়ে আনলেন তৃতীয়বারের মতো, হিমন্ত বিশ্ব শর্মা, তিনি কদিন আগে আসামের মুখ্যমন্ত্রী বললেন যে তিনি প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করেন যাতে ভারত বাংলাদেশ সম্পর্কটা কখনো ঠিক না হয়, কারণ এই যে সীমান্তে জোরদার প্রহরা চলছে এবং ভারত বাংলাদেশের মধ্যে অবাধ চলাচল এখনো চালু হয় নাই, তার ফলে এখনো সীমান্তে তারা নিশ্চিন্তে নিরাপদে আছেন। যে মাত্র দুদেশের সম্পর্ক সহজ হয়ে যাবে, বিএসএফ কড়া প্রহরা থেকে সরে আসবে, সাথে সাথে আবারও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ শুরু হবে এবং তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন সেই অনুপ্রবেশ তার রাজ্যকে ঝুঁকিগ্রস্ত করবে। আসামের এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাবর আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আসতেন যে বহু দশক পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর যেহেতু তারা সীমান্তে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর সকল সুযোগ বন্ধ করেছিল, সেই কারণেই ভারতে, আসামে, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মানুষ শান্তিতে ঘুমাতে শুরু করেছিল। আর এ কারণেই বিজেপি আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় দেখতে চায় বাংলাদেশের মাটিতে এবং এ কারণেই বিজেপি বরাবর আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতিকে, যদিও শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে বিজেপির কোনো ঐতিহাসিক সম্পর্ক ছিল না, কিন্তু তারা বরাবর সেই রাজনীতিতে ভরসা করে এসেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।